गुड इवनिंग माय डियर स्टूडेंट, वेलकम टू शिखु इंडिया जितु इंडिया इंस्टीट्यूट। आजकल क्लासे আমরা করব কি ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক 2026 ম্যাথস প্র্যাকটিস সেট 7। ওকে, আমরা অলরেডি 6টা প্র্যাকটিস সেট করে ফেলেছি। যারা যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই আজকের প্র্যাকটিস সেট 7 এর ফার্স্ট কোশ্চেন। ঠিক আছে, একের 1 নম্বর, এটি রয়েছে এমসিকিউ কোশ্চেন। হ্যাঁ, বলছে কি এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা করে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। ঠিক আছে, এবার বলেছি কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার অপশন এ 10%, অপশন বি 20%, অপশন সি 5% এবং অপশন ডি 10.5%। ঠিক আছে, দেখে নাও প্রশ্নটা ভালো করে, আর কোন অপশনটা হবে সেই অ্যান্সারটা রাইট ডাউন কমেন্ট করো। ওকে, বলেছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, এটা আমাদের কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। ওকে, দেখে নাও তাহলে। আর আমার আগে যারা এই প্রশ্নটার অ্যান্সার কমেন্ট করবে এবং সঠিক হবে সেটার জন্য তোমরা 1 নম্বর পাবে। ওকে, আচ্ছা দেখো কি যে এখানে আমাকে কি বলেছে আসল এটা। ঠিক আছে, তো লেখো এখানে আসল পি ইকুয়াল টু 100 টাকা। ওকে, চক্রবৃদ্ধি সুদের হার জানি না, তো লেখো চক্রবৃদ্ধি সুদের হার এর ধরে নাও R%। ওকে, R% ধরি। আচ্ছা, এবার হচ্ছে কি যে সময় n ইকুয়াল টু কি বলেছে কত বছর পর, 121 টাকা হচ্ছে 2 বছর পর, তাহলে লেখো 2 বছর। ওকে, এবং সমল চক্রবৃদ্ধি কি বলেছে, সমল চক্রবৃদ্ধি বলে দিয়েছে 121 টাকা। তাহলে আমরা সমল চক্রবৃদ্ধির একটা সূত্র জানি, কি জানি লেখো, আমরা জানি
আমরা জানি সমল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, টাকা। এবার এই সূত্রে আমরা কি করব, মানগুলো সবটা বসিয়ে দেবো এবং আর এর মানটা ক্যালকুলেট করে নেব। হ্যাঁ, লেখো। অর্থাৎ 121 ইকুয়াল টু আমরা লিখতে পারবো পি এর মান হচ্ছে 100, অর আর এর মান জানি না, বাই 100, এন এর মান 2। ঠিক আছে, দেখে নাও। বা 121 বাই এই 100টাকে নিচে নিয়ে চলে আসছে এখানে বাম দিকে। হ্যাঁ, এখানে গুণ রূপে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকলে কি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 মানে স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 121 বাই 100 কে আমরা লিখতে পারি 11 বাই 10 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, যা আছে ডান দিকে দেখে দেখে লিখে দাও। এবার দেখো কি দুই দিকটার পাওয়ার অর্থাৎ ঘাত কি রয়েছে, ইকুয়াল হয়ে গেছে। তাহলে এই যে নিধানটা কি হবে, সমান হয়ে যাবে। তাহলে লেখো বা 11 বাই 10 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100। ওকে, এটা আগে চটপট লিখে ফেলো তোমরা খাতায়, তারপরে বাকিটা করছি। ঠিক, বাম দিকটা দেখো আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, বাম দিকটা মুছে দিচ্ছি। বা 11 বাই 10 এই একটা দেখো আমি বাম দিকে নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে যাবে, -1 ইকুয়াল টু আর বাই 100। ঠিক আছে, এই 1 এর নিচে কিছু নাই বলে কি আছে, 1 রয়েছে। তাহলে দেখো 1 এবং 10-এর লসাগু 10, তাহলে এটা হয় কি 11 মাইনাস 10 বাই ইকুয়াল টু আর বাই 100। তাহলে 11 থেকে যদি 10 বাদ দিই তাহলে কি হয়, 1/10 হয়ে যায় এটা, এবং এটা হয়ে যায় আর বাই 100। উভয় পক্ষে 0 0 কেটে গেল। ঠিক আছে, তাহলে থাকলো কি 1/1 ইকুয়াল টু আর বাই 10। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে কত, 10। তাহলে তোমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে কি হচ্ছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে ওই ব্যক্তিকে ব্যাংক কি দিয়েছিল, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দিয়েছিল 10%। ঠিক আছে, করে নাও ঝটপট অঙ্কটা। এবার চলো নেক্সট 2 নম্বর অঙ্ক। অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা
ড্যাশ হয়। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, এবার দেখে নাও যে একটি অর্ধবৃত্তস্থ কোণ আঁকো। ঠিক আছে, এটি একটি হচ্ছে বৃত্ত যার কেন্দ্রবিন্দু এটা। ওকে, ও এ বি হচ্ছে ব্যাস। এবার দাঁড়াচ্ছে কি যে এটি হলো একটি, ঠিক আছে, ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ বৃত্তের যে পরিধির ওপর যে অবস্থান করছে এই কোণটার মান কত ডিগ্রি হবে সেটা আমাদের বের করতে হবে। আমরা অলরেডি একটি উপপাদ্য করে ফেলেছি, ঠিক, যে অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কি হয়, 90 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি, মানে হচ্ছে এক সমকোণ। তাহলে শূন্যস্থানে কি বসাতে হবে? 90 ডিগ্রি বা সমকোণ। ওকে, তাহলে অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। ঠিক আছে, করে নাও। এবার 3 নম্বর কি বলেছে দেখো, 3 নম্বর 1-এর 3 সত্য মিথ্যা থেকে আছে। হ্যাঁ, বৃত্তস্থ সামান্তরিক একটি রম্বস চিত্র সত্য না মিথ্যা? ঠিক আছে, এটা লিখতে হবে। ওকে, দেখে নাও একটি বৃত্তস্থ সামুদ্রিক, এটি একটি বৃত্ত। এবার বৃত্তের মধ্যে মনে করো একটি সামুদ্রিক রয়েছে, যাকে আমরা বলছি বৃত্তস্থ সামুদ্রিক। ঠিক আছে, এ বি সি ডি, এটি হলো একটি বৃত্তস্থ সামুদ্রিক। ওকে, এবারে বলছি রম্বস চিত্র। তো কি বলছে যে আমরা কি জানি রম্বসের বিপরীত কোণগুলো, অর্থাৎ এই কোণটার বিপরীত হচ্ছে এই কোণটা এবং এই কোণটার বিপরীত হচ্ছে এই কোণটা। ঠিক, এই দুটো কোণ পরস্পর কি হবে? ইকুয়াল হয়। কি হয়? ইকুয়াল হয়। তাহলে এটার ইকুয়াল এটা এবং একইভাবে এটার ইকুয়াল এটা। ওকে, স্টেপ নম্বর 1, যে বিপরীত কোণগুলো সামুদ্রিকে কি হয়? সমান হয়। স্টেপ নম্বর 2তে তোমরা বলতে পারবে কি যে এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল কত হয়? 180 ডিগ্রি হয় বা 2 সমকোণ হয়। তাহলে দেখো যে আমি ধরলাম এই কোণটাকে নিয়ে, হ্যাঁ, বি কোণ ইকুয়াল টু ডি কোণ, এই বৃত্তস্থ সামুদ্রিকের বি কোণ ইকুয়াল টু ডি কোণ। ওকে, তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি কি এটা যদি চতুর্ভুজ, যেহেতু একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে তাদের বিপরীত কোণগুলোর যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে, রাইট? তাহলে আমি যদি এখানে ক্যালকুলেট করি, বি এর জায়গায় যদি কি বসাই আমি, এই বি এর জায়গায় যদি আমি ডি বসাই, তাহলে ডি বসাও, তো ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দেখো 2D, অর্থাৎ 2D কোণ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। তাহলে ডি কোণ 180/2 সমান সমান কত হলো? 90 ডিগ্রি। তাহলে দেখো যে এই বৃত্তস্থ যে সামুদ্রিক রয়েছে তার এই কোণটার মান কত বেরোলো? 90 ডিগ্রি। আবার আমরা কি বলছি, প্রথমে বললাম যে বৃত্তস্থ সামুদ্রিকের বিপরীত কোণগুলোর মান কত হয়? 90 ডিগ্রি। তার মানে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে।
তাহলে এবার তোমরাই বলো যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হবে? বিপরীত কোণগুলি না, বিপরীত বাহুগুলি পরস্পর কি হবে? ইকুয়াল হবে। এটার ইকুয়াল এটা এবং এটার ইকুয়াল এটা হবে। এবং কোণগুলি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে তাকে কি বলা হয়? আয়তক্ষেত্র। কি বলা হয়? আয়তক্ষেত্র। রম্বস বলবে কি? রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে, তাকে কি বলা হয়? রম্বস। কিন্তু আমি কি পাচ্ছি? শর্ত অনুযায়ী আয়তক্ষেত্র। তাহলে এই বিবৃতিটা কি? মিথ্যা। তাহলে লিখে দেবে কি? যে উদ্দিষ্ট বিবৃতিটি মিথ্যা। ওকে, দেখে নাও ভালোভাবে। বুঝতে পেরেছো কিনা অবশ্যই জানাও, কমেন্ট করে জানাও। হ্যাঁ, আচ্ছা, মুছে দিচ্ছি। এটা গেল আমাদের এক দাগের অঙ্কগুলো। হ্যাঁ, এবার আমরা করব 2 দাগের অঙ্ক। দুই বলেছে কি? x ইকুয়াল টু 2 প্লাস √3 হলে x প্লাস 1/x এর মান কত? এই অঙ্কটা করতে পারলে 2 পাবে। ওকে, দেখে নাও যে এখানে x ইকুয়াল টু 2 প্লাস √3। ওকে, আমরা এখান থেকে দেখো 1/x এর মান বের করি। তাহলে এটাও কি হয়ে যাবে? 1/2 প্লাস √3। হ্যাঁ, এবার এখানে আমরা কি করব? হরের করণী নিরসন করব। দেখো, হরের করণী নিরসন করে পাই তাহলে লিখব বা 1/x ইকুয়াল টু 1/2 প্লাস √3। হরের করণী নিরসন কিভাবে করব? নিচে যে হরটা রয়েছে এখানকার অনুবন্ধী করণী দিয়ে অপর নিচে কি করব? গুণ করব। তাহলে এর অনুবন্ধী করণীটা কি হবে? 2 মাইনাস √3। ওকে, এখানে যে চিহ্নটা থাকবে তার উল্টো চিহ্ন দিয়ে অপর নিচে গুণ করে দাও। ওকে, তাহলে লেখো বা 1/x ইকুয়াল টু, একের সাথে এটাকে গুণ করলে কি হবে? 2 মাইনাস √3। আর নিচেরটা দেখো সূত্র হয়ে যাচ্ছে এটা গুণ এটা, তাহলে কি হচ্ছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কার সূত্র বলো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ওকে, তাহলে লেখো 1/x ইকুয়াল টু 2 মাইনাস √3 বাই 4 মাইনাস 3 রুটের স্কোয়ার, মানে রুটটা হাফ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে লেখো অতএব বা 1/x ইকুয়াল টু 2 মাইনাস √3 বাই 1, দ্যাট ইজ 1/x ইকুয়াল টু 2 মাইনাস √3। ওকে, এবার আমাদের বের করতে হবে কি? x প্লাস 1/x এর মান। তাহলে লেখো প্রদত্ত x প্লাস 1/x ইকুয়াল টু, আমরা কি লিখব? 2 প্লাস √3 মানগুলো বসিয়ে দিলাম প্লাস
2 মাইনাস রুট 3। ওকে, তাহলে এবার আমরা ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি, প্লাস মাইনাস রুট 3। ওকে, দেখো প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে গেল, তাহলে কি থাকলো 2 প্লাস 2 ইকুয়াল টু 4। দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। দেখে নাও। ওকে, এবার আমরা করব 2 নম্বর অঙ্ক। মুছে দিচ্ছি এটা, চটপট করে ফেলো। এবার 2 নম্বরটা দেখো। এ বি সি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও বিন্দু থেকে বিন্দু এ এবং বিসি জ্যা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, বিপরীত পার্শ্বে অবস্থিত কোণ বিওসি ইকুয়াল টু 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান হিসাব করে লিখি। এর মান হিসাব করে লিখি। ওকে, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা করতে পারলে সেম 2 নম্বর পাবে। কি বলেছে, এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও বিন্দু এ এবং বিসি যা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, কোণ বিওসি ইকুয়াল টু 120 ডিগ্রি যদি হয়, তাহলে কোণ বিএসি এর মান কত? ঠিক আছে, চলো তাহলে আমরা ছবিটা এঁকে ফেলি। এটি হচ্ছে বৃত্ত যার পরিকেন্দ্র হচ্ছে ও। ওকে, দ্যাট ইজ জ্যা বিসি। সরি, এই ওকে, এটি হচ্ছে এ বিন্দু। ঠিক আছে, এবার প্রশ্নটা হচ্ছে কি, কোণ বিওসি এটা হচ্ছে কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এটার মান কত, কোণ বিএসি এর মানটা কত সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, দেখো তাহলে কি হচ্ছে যে বৃত্তচাপ বিসিপি বা বিপিসি এই বৃত্তচাপের ওপর
একটি কি রয়েছে, দুটো কোণ আমরা দেখতে পাচ্ছি ভেতরে, কি একটা পরিস্থ কোণ এবং একটা কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, আমরা কি জানি যে এই পরিধিস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, এবং এটা হচ্ছে কি এই যে ও কোণটাকে দেখতে পাচ্ছ, এই ও কোণটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই পরিধিস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আমরা অলরেডি জানি, কি যে এই বৃত্তস্থ কোণটা এই কেন্দ্রস্থ কোণের কি হয়, অর্ধেক হয়। ঠিক আছে, মানে হচ্ছে কি যে এই কেন্দ্রস্থ কোণটা হবে কি এর ডাবল, মানে দ্বিগুণ। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এটা অবভিয়াসলি কি হবে, 60 ডিগ্রি হবে। হ্যাঁ কি না বলো, 60 ডিগ্রি। তাহলে অঙ্কটাকে যদি তুমি করো তাহলে কি করবে, লেখা ভালো যা আছে তাই, এই পর্যন্ত দেখে দেখে লেখো। হ্যাঁ, ত্রিভুজ এ বি সি পরিকেন্দ্র পরিবৃত্তের কেন্দ্র ও, ওকে, এ এবং বিসি যা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। দেখো কথাটা ঠিক, ছবিতেই দেখতে পাচ্ছ এ বিন্দু এখানে এবং বিসি বাহু এখানে, আর মাঝখানে কি রয়েছে, কেন্দ্র রয়েছে। তাহলে কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থান করছে। ঠিক আছে, এখানে বি পি সি বৃত্তচাপ দ্বারা ধৃত বৃত্তস্থ কোণ বিএসি এবং কেন্দ্রস্থ কোণ বিওসি উৎপন্ন হয়েছে। ওকে, উৎপন্ন হয়েছে, যেখানে কোণ বিওসি ইকুয়াল টু, লিখে দাও 120 ডিগ্রি। ওকে, 120 ডিগ্রি। তাহলে লেখো অতএব বৃত্তস্থ কোণ বিএসি ইকুয়াল টু হাফ অফ কোণ বিওসি, মানে বৃত্তস্থ কোণে এটা অর্ধেক, কেন্দ্রস্থ কোণের। তাহলে এখানে লেখো হাফ ইন্টু 120 ডিগ্রি, কাটাকুটি করে দাও, 60 ডিগ্রি হয়ে গেল, দ্যাট ইজ 60 ডিগ্রি অ্যান্সার। ওকে, চটপট করে ফেলো। এবার আমরা করব 3 দাগের দুটো অঙ্ক। ওকে, মুছে দিচ্ছে এটা।
বলেছে কি 3-এর 1 নম্বর, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের 3 লাখ টাকার সমল চক্রবৃদ্ধি $399,300 টাকা হবে তা হিসাব করে লিখি। ওকে, এই অঙ্কটা করতে পারলে তোমরা 5 পাবে, 5। দেখে নাও সলিউশনটা কি বলেছে, যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের 3 লাখ টাকা সমল চক্রবৃদ্ধি কত হবে, 3,99,300 টাকা হবে। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি সময়টা। ঠিক, তাহলে দেখো এখানে আসল P ইকুয়াল টু 3 লাখ টাকা, চক্রবৃদ্ধি সুদের হার R ইকুয়াল টু 10% সময় জানা নেই n বছর ধরি, অতএব সমল চক্রবৃদ্ধি বের করো। সমল চক্রবৃদ্ধি সূত্রটা কি, P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n টাকা, মানগুলো বসিয়ে দাও। 3 লাখ P এর মান, ওকে, 1 প্লাস 10/100, আমরা n এর মানটা জানি না। ক্লিয়ার? দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম আমি, তাহলে দেখো কি লেখা যায়, ইকুয়াল টু 3 লাখ 1 প্লাস, তাহলে এখানে ধরো 1/10 টু দি পাওয়ার n টাকা, হ্যাঁ কি না? ঠিক, এবারে দেখো ডান দিকে করছি, ইকুয়াল টু 3 লাখ, এবার এই 1 এর নিচে কিছু নেই বলে কি রয়েছে 1, তাহলে এটা আমরা কি করব, ভগ্নাংশের যোগ করব, তাহলে 10 হলো লসাগু, তাহলে এটা হয় কি 10 প্লাস 1 টু দি পাওয়ার n টাকা, 3 লাখ ইন্টু 11/10 টু দি পাওয়ার n টাকা। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? আমার কি বেরোলো, এটা সমল চক্রবৃদ্ধি, যেটা কিনা এই যে 3,99,300 রয়েছে এর সাথে কি হবে, ইকুয়াল হবে। ওকে, এইটুকু করে ফেলো আগে, তারপর বাকিটা করছি। বাম দিকে আমি মুছবো,
আচ্ছা, শর্তানুসারে লেখো। শর্তানুসারে 3,00,000 ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 3,99,300। ওকে, এটাকে আমরা লিখতে পারি কি 11/10 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, এই পোর্শনটা ডান দিকে গিয়ে কি হবে, ভাগ রূপে চলে আসবে। হ্যাঁ, তো 3,99,300 বাই 3,00,000। ওকে, তাহলে দুটো শূন্য কি হলো, কেটে গেল। এবার এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে কি হয়, 1 3 3 1, আর এটা হয়ে যাবে 1 8 0 0 000, তার মানে 1000 নিচে। হ্যাঁ, তাহলে এটা হলো 11/10 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 133 1331/1000। যেটাকে আমরা লিখতে পারি 11/10 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, দেখো 1331 হচ্ছে 11 কিউব, তাহলে ওপরে 11 লিখলাম, এবং 1000 হচ্ছে 10-এর কিউব। 3টা 10কে গুণ করো 1000 হবে, এবং 3টে 11কে গুণ করো দেখবে 1331 পাবে। ঠিক আছে, তাহলে এরপরের লাইনটা আমরা লিখতে পারি কি, এরপরের লাইনটা আমরা নির্দ্বিধায় লিখতে পারি। দেখো আমার কি হয়েছে, বেস ইকুয়াল হয়ে গেছে, বেস সেম হয়ে গেছে, তাহলে পাওয়ার কি হবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে লিখে দাও, অতএব n ইকুয়াল টু 3। ওকে, মাসে লিখে দাও, অতএব নির্ণেয় সময় 3 বছর। ঠিক আছে, দ্যাটস ইউর অ্যান্সার। তাহলে কথাটা কি দাঁড়ালো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরের 3 লক্ষ টাকার সমল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে। ওকে, চটপট করে ফেলো। এরপর আমরা করব আজকের লাস্ট অঙ্ক। ঠিক আছে, মুছে দিচ্ছি। তিনের 2, x ইকুয়াল টু √7 প্লাস √3/√7 মাইনাস √3, এবং xy ইকুয়াল টু 1 হলে দেখায় যে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 12/11। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখে নাও। লেখো এখানে
x equal to √7 plus √3 by √7 minus √3। ওকে, এটা x এর মান দেওয়া আছে এবং এখানে দেখো কি রয়েছে x ইন্টু ওয়াই। এখান থেকে তাহলে আমরা কি পারবো, y এর মানটা বের করতে পারবো। তো লেখো, যেহেতু x y ইকুয়াল টু কি রয়েছে 1, অতএব y ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 1/x। ওকে, দ্যাট ইজ আমরা যদি মানটা বসাই তাহলে কি হবে 1/√7 প্লাস √3/√7 মাইনাস √3। তাহলে 1 এর এটা অনন্যক, ঠিক আছে, তার মানে কি x এর অনন্যক হচ্ছে এটা 1/x। তাহলে এটা কি হবে, উল্টে যাবে পরবর্তীতে। উল্টে যদি যায় তাহলে মানটা কি হয়ে যাবে √7 মাইনাস √3/√7 প্লাস √3। ওকে, এটা মান হবে। এবার দেখো আমরা এখান থেকে ক্যালকুলেট করব x প্লাস ওয়াই এর মান। কি, x প্লাস ওয়াই এর মান। তো লেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু, তাহলে x এর মান হচ্ছে এটা এবং y এর মান হচ্ছে এটা। দেখো বসাও, √7 প্লাস √3/√7 মাইনাস √3। ওকে, প্লাস y এর মানটা বসাচ্ছি √7 মাইনাস √3/√7 প্লাস √3। ওকে, তাহলে নিচেরটা আমরা কি করব, লসাগু করব। তাহলে √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ভাজ্য এবং এটা হচ্ছে ভাজক। ভাগ করলে কি হবে, ভাগফল হবে এটা, এটার সাথে ওপরেরটা কি করতে হবে, গুণ। তাহলে দেখো √7 প্লাস √3 এখানেও সেম রয়েছে, তাহলে গুণ করলে কি হয়ে যাবে, গুণ করলে হবে √7 প্লাস √3 তার হোল স্কোয়ার। এখানে একই রকম ভাবে √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার। ওকে, এবার তোমরা বলো ওপরে কি সূত্র পড়ছে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। কার সূত্র, এখানে যদিও আমার কাছে কি রয়েছে, a এর উপরে রয়েছে √7, b এর উপরে রয়েছে √3, আর নিচেরটাতে তোমরা বুঝতেই পারছো কার সূত্র পড়েছে। ওপরের সূত্রটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে ফর্মুলা 2, তাহলে √7 স্কোয়ার প্লাস √3 তার হোল স্কোয়ার বাই, তাহলে এখানে লিখে দাও √7 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। ওকে, তাহলে দেখো রুটের বর্গ করলে কি হয়, রুট হাওয়া হয়ে যায়। তাহলে তাই লেখো 2 ইন্টু 7 প্লাস 3, নিচে হবে কি 7 মাইনাস 3। ওকে, দ্যাট ইজ লিখতে পারো কি 2 ইন্টু 7 যোগ 3 ইকুয়াল টু 10 আর 7 মাইনাস 3 ইকুয়াল টু 4। কাটাকুটি করলে কত হবে 2, 5। তাহলে x প্লাস ওয়াই এর মান কি বেরোলো 5। ওকে, চটপট এই 2টা করে ফেলো, তারপর বাকি পোর্শন করছি। আশা করছি হয়ে গেছে তোমাদের। এবার এই পোর্শনটা মুছছি। হ্যাঁ, এবার লেখো প্রদত্ত রাশিমালার বাম পক্ষ।
প্রদত্ত রাশিমালার বাম পক্ষ, প্রদত্ত রাশিমালার বাম পক্ষ। ইকুয়াল টু যা আছে এই প্রশ্নটা আমি টুকবো, হ্যাঁ তোমরাও টুকো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটাকে একটু সরলীকরণ করো, তাহলে সাজানো হয় কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটাকেও একই রকম ভাবে সাজাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখানে পাঠাচ্ছি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, আর এই প্লাস এক্স ওয়াই আছে লিখে দাও। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে সূত্র এটার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের। এখানেও সেম সূত্রে অ্যাপ্লাই করছি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই, এটা হচ্ছে এটা। ঠিক আছে, আর বাকিটা হচ্ছে সূত্র। আরো করলে হয় কি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস, দেখো 2xy থেকে xy বাদ, তাহলে কি হবে মাইনাস এক্স ওয়াই, এখানেও সেম মাইনাস 3xy। ঠিক আছে, এবার দেখো এক্স প্লাস ওয়াই এর মান আমরা কত পেয়েছি 5, মানটা বসাবো, এবং এক্স ওয়াই এর মান আমরা অলরেডি জানি কি 1, দ্যাট ইজ সেই মানটাও আমরা বসাচ্ছি। হ্যাঁ, ডান দিকটা মুছে দিচ্ছি। ইকুয়াল টু 5 স্কোয়ার মাইনাস 1, 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, 5 এর স্কোয়ার মানে 25 মাইনাস 1, 25 মাইনাস 3, দ্যাট ইজ 24 বাই 22, কাটাকুটি করো 12 বাই 11, 12 বাই 11। ঠিক আছে, এবং ডান পক্ষ আমাদের কি রয়েছে সেম রয়েছে 12 বাই 11, অতএব লিখে দিতে পারো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, দেখে নাও। থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে।